বন্দুকের নলের সামনে দাঁড়ায় হইলেও তোরে ফালাবো, এইটা একটা পপুলার অভ্যর্থনা, এটা একটা ইমোশন, এটা মোরাল আপরাইজিং। কারণ বাংলাদেশের সুশীল সমাজ 100% করাপ, এগুলো কিনতে ডলার লাগে না, টাকা হইলেই কেনা যায়। মিডিয়া নিজে যে সংস্কৃতি এখানে পালন করে সেটা একটা আওয়ামী সংস্কৃতি। যে কাউকে মাথায় তুলে নাচার আগে আপনি প্রথমে দেখবেন যে 15 বছরের তার ট্র্যাক রেকর্ডটা, এবং এই অভ্যুত্থানের পরে তার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। গাজা যুদ্ধের পরে এই সিভিলাইজেশন তো গণহত্যাকারী সিভিলাইজেশন, চারদিকে লাশের গন্ধ, এখানে তো কোনো ইনসাফ নাই। হ্যাঁ, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশে অভ্যুত্থানের কোনো ভিত্তি তৈরি হয়নি। কারণ হলো এই অভ্যুত্থানটাকে যদি আমরা দেখি, এই অভ্যুত্থানটা হলো একটা পপুলার আপরাইজিং। মানে অভ্যুত্থানটা খুব প্ল্যান করে এরকম একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিদায় হবে, এইটা অন্তত আওয়ামী লীগ বুঝতে পারেনি। এবং অভ্যুত্থানের সামাজিক ভিত্তি ছিল না, সাংস্কৃতিক ভিত্তি ছিল না, কিন্তু বৈষম্য যেটাকে বলি, অর্থনৈতিক সাফারিং যেটা বলি, এবং মানুষের নিপীড়নের মাত্রাটা এমন জায়গায় গিয়েছিল যে সমস্ত রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও আওয়ামী লীগ যে আমাদের কমন শত্রু, এই ব্যাপারে একটা ঐক্যমত তৈরি হয়েছিল। এবং সেই ঐক্যমতটা যে লম্বা সময় ধরে তৈরি হয়েছে তা না, তৈরি হয়েছে পার্টিকুলারলি আগের থেকে এটা ছিল একটা বড় অংশের মানুষের মধ্যে যে আওয়ামী লীগ খুব খারাপ, গণতন্ত্র হরণ করছে, ভোটাধিকার হরণ করছে, এগুলো সব ঠিক ছিল। কিন্তু বন্দুকের নলের সামনে দাঁড়ায় হইলেও তোরে ফালাবো, এইটা একটা পপুলার অভ্যর্থনা, এটা একটা ইমোশন, এটা মোরাল আপরাইজিং। এবং এই মোরাল আপরাইজিংটা ডেফিনেটলি আবু সাঈদের মৃত্যু, এবং এইভাবে একের পর এক পাখির মতো যখন এরকম ছাত্র জনতা শিশুদের হত্যা করলো, তখন আপার মিডল ক্লাস, যেই মিডল ক্লাস এখানে শাহবাগের মধ্য দিয়ে আত্মহত্যা করেছিল, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের কাছে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আত্মহত্যা করেছিল, তারা দেখলো তার সন্তান তো মারা যাচ্ছে। ফলে এই মুক্তিযুদ্ধের চেতনা যে গণহত্যাকারী চেতনা, তখন তার বোধ আসলো। ফলে গরিব মানুষ মারা যায় বাংলাদেশে, বিএনপি জামাত হিসেবে পিটাইয়ে মারা তো একটা কালচারই তৈরি হয়ে গেছিল, কোনো সমস্যা ছিল না। তো যখন সে দেখলো যে এই মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, যে তার বাচ্চার গায়ে হাত তোলা হচ্ছে, হ্যাঁ, ব্রাকের বাচ্চাকে গুলি করে মারা হচ্ছে, নর্থ সাউথের ছেলে মেয়ের গায়ে হাত তোলা হচ্ছে, তখন দেখলো যে না, এই রাষ্ট্রে তো সে সেফ না। ফলে এবং বাচ্চাদের এই মারে তাকে ইমোশনালি তাকে ট্রমাটাইজ করে তুলল, তার বিরুদ্ধে বিস্ফোরণ। এবং ডেফিনেটলি অভ্যুত্থানের শক্তি যারা লিড দিছে, তারা এই অভ্যুত্থানটাকে কোনো একক নেতৃত্বের মধ্যে যে রাখে নাই, এটা ছিল এই অভ্যুত্থানের মাস্টারি। এখানে ঘরে ঘরে মাস্টার মাইন্ড ছিল, ঘরে ঘরে নেতৃত্ব তৈরি হয়েছে, ঘরে ঘরে সমন্বয়ক তৈরি হয়েছে। ফলে একজন যদি গ্রেফতার হয়েছে, বা একজন যদি আন্দোলন থেকে নিজেকে গুটায় নিছে বা আহত হয়েছে, আরেকজন দাঁড়াইছে। সো এই যে একটা পুরো প্রক্রিয়াটা, একটা অর্গানিক প্রক্রিয়ায় যে আন্দোলনটা হয়ে উঠছে, এইটাই হলো এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছে। এবং আরেকটা কথা হলো, এই আন্দোলন তো শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন ছিল না, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে শেখ হাসিনার পতন হয়েছে। কারণ আমরা প্রথমে আসলাম কোটা, তারপরে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে মানুষ চিনতেছে, হ্যাঁ, তারপরে আন্দোলন নিজেই একটা সাবজেক্ট হয়ে উঠছে। আমরা কেউ আন্দোলন লিড দিইনি, আন্দোলন আমাদের লিড দেওয়া হয়েছে, দিয়ে এটার চূড়ান্ত পরিণতির দিকে যে হাসিনা পালাইছে। তো এবং যেটা 6 তারিখের সে জায়গায় 5 তারিখে আগায় আনারটা আওয়ামী লীগের যে প্ল্যান ছিল, যেভাবে সে তাকে ডিফেন্স করতে, এটা ভেঙে পড়ছে, ফলে তাকে পালাইতে হয়েছে। তো ফলে এই অভ্যুত্থানটাকে, যে প্রশ্নটা আমাকে করা হচ্ছে এখানে, যেটা সামাজিক ভিত্তি, সাংস্কৃতিক, ওরকম কোনো কিছু ছিল না, তার আরেকটা বড় প্রমাণ, অভ্যুত্থানের পরে সব কিছু একই রকম রয়ে গেছে, শুধু হাসিনা নাই। এই জন্য আমি এটাকে বলতেছি লেট ফ্যাসিজম, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। হ্যাঁ, এই একই ব্যুরোক্রেসি, একই জুডিশিয়ারি, এবং এই একই আপাত সাংবিধানিক কাঠামোর মধ্যে দেশ চলতেছে। কিন্তু অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে আপনি এটা পরিকল্পিতভাবে করেন, বা এটা হঠাৎ উদ্ভূত অবস্থার মধ্যে দিয়ে হয়ে উঠুক, এমনিতেই ওই কমিউনিটির মধ্যে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে যায়। ফলে এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে গেছি, এইটাকে কালচারাইজেশনের মধ্যে আনা, এটাকে সামাজিকীকরণ করা, এবং এর আলোকে একটা রাষ্ট্র গঠন করার চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ পড়ছে। এই চ্যালেঞ্জ যারা নিতে পারবে, তারা আগামী বাংলাদেশকে লিড দিতে পারবে। আর যারা মনে করবে যে এটা শুধুমাত্র একটা পাওয়ার ট্রানজেকশনের মামলা, তারা অভ্যুত্থান তো দূরের কথা, তারা নিজেদের রাজনীতি নিয়েও টিকতে পারবে না আগামী দিনে। কারণ এই যে বিপুল জেনজি জেনারেশন, যেটা বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে দাঁড়াইলো,
তার মধ্যে যে রাজনৈতিক চৈতন্য তৈরি হয়েছে, তারা হয়তো এখন রিয়েক্ট করবে না, বাট যখন তারা দেখবে যে যে জীবনকে উপেক্ষা করে সে যেই অবস্থার মধ্যে ক্রিয়েট করার জন্য দাঁড়াইছিল সেটা সিজ হয়ে যাচ্ছে, সেটা চিন্তায় হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে এবং সেটা একটা ভয়াবহ, আমি বলতেছি রক্ষী বাহিনী গণবাহিনী টাইপের যেরকম কেওয়াজ ছিল এক সময়, তার চেয়ে ভয়াবহ অবস্থা থেকে নিয়ে যেতে পারে। ফলে এই জন্য ওকে গণ অভ্যুত্থানের সামাজিক সাংস্কৃতিক দার্শনিক পাঠাতন এরকম ছিল না, এটা যেমন সত্য, কিন্তু গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে একটা নতুন যে বাস্তবতা, নতুন যে প্যারাডাইম শিফটের মতো ঘটনা ঘটছে, ফলে এখন আমাদের এই জিনিসটা করতে পারতে হবে, এটা হলো চ্যালেঞ্জ। প্রথম জুলাই ঘোষণাপত্র নিয়ে সমস্যাটা কোথায় তৈরি হইলো, 71-এর মতো জুলাইয়ের উপরও শয়তানের আসর পড়লো, যে 71-কে যেরকম একটা আওয়ামী যুদ্ধে পরিণত করা হয়েছিল, জুলাইকেও এরকম 71-এর মুখোমুখি। এখানে যারা 71-এ ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল, তারা মনে করলো জুলাইকে তারা নিজেরা পকেটস্থ করে 71-এর কলঙ্ক থেকে বের হবে। বের হওয়ার মধ্য দিয়ে জুলাইয়ের যে ধরনের, এর আগেও তো এই ঘোষণাপত্র দেওয়ার একটা আল্লাহ পড়ছিল, কিন্তু যে ধরনের খসড়া বা যে ধরনের লিটারেচার আমাদের সামনে আসলো, দেখা গেলো একটা গার্বেজ। তার মধ্যে আসলে অভ্যুত্থানের ব্যাপার স্যাপারগুলোকে ওইভাবে অ্যাড্রেস করা হয়নি। তো ফলে আমার কথাটা হলো, জুলাই ঘোষণাপত্র তো এটা যেদিন এক দফা ঘোষণা করা হয়েছে নাহিদ ইসলাম, সেটা এক অর্থে ঘোষণাপত্র, সেটাকে আপনি ধরতে পারেন ভিত্তি ঘোষণাপত্রের। পরবর্তী সময় তো এক দফা কার্যকর করছে জনগণ অভ্যুত্থান ঘটানোর মধ্য দিয়ে, তো কিন্তু অফিসিয়ালি এরকম ঘোষণাটা দেওয়া হয় না। মানে এটা একটা রিটেন ডকুমেন্ট এই জন্য দরকার যে আপনার যেহেতু একটা কমিউনিটির ইতিহাসের মধ্যে এই যে একটা এত বড় ঘটনা, প্রায় বিপ্লব স্কেলের একটা অভ্যুত্থান ঘটলো, হ্যাঁ, সেটা হঠাৎ করে ঘটুক বা লম্বা সময়ের পরিক্রমার মধ্যে দিয়ে ঘটুক, যেভাবেই ঘটুক, এত বড় অভ্যুত্থান 52 সালে পরে তার বাংলাদেশ দেখে নেই। এবং এই অভ্যুত্থানের তাৎপর্যটা কি জানেন, একটা স্বাধীনতার, একটা দেশের স্বাধীনতার দুইটা দিক থাকে, একটা হলো রাজনৈতিক স্বাধীনতা আর একটা হলো দেশের স্বাধীনতা। তো 71-এ আমরা দেশের স্বাধীনতা পাইছিলাম, পাইয়া আপনার জিন্না অ্যাভিনিউর নাম মুজিব অ্যাভিনিউ হয়েছে, এই তো পরিবর্তন। হ্যাঁ, তো সেই পরিবর্তনের চূড়ান্ত রূপ আমরা দেখলাম হাসিনার ফ্যাসিজমের মধ্যে, বাঙালি জাতীয়তাবাদের যে বিকাশ। তো সেইটা থেকে বের হওয়ার জন্য আপনাকে তুমি কে আমি কে রাজাকার বলেই মাঠে নামতে হলো। এবং তুমি কে আমি কে রাজাকার বলাটার মেটাফোরটা এইটা না যে আমরা রাজাকার মিন করছি, আমরা আসলে মুক্তিযুদ্ধ মিন করছি। মানে আপনার 71 সালে যেমন এককালে যে সমস্ত ভাষা, শব্দ, স্লোগান মুক্তির প্রতীক ছিল, পরবর্তী সময় সেগুলো নির্যাতনের প্রতীক হইতে পারে, যেমন মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, বাঙালি জাতীয়তাবাদ, এগুলো 71-এ মুক্তির প্রতীক ছিল, পরবর্তী সময় নির্যাতনের হাতিয়ার হয়েছে। ফলে আপনাকে 24 সালে তুমি কি আমি কে রাজাকার যে বলতে হলে, এটা এমন না যে আক্ষরিক করতে লিটারেলি আমি রাজাকার মিন করি, মানে আমি পাকিস্তানের দূষর হওয়ার জন্য এখনো মানে উতলা এবং এটার মধ্যে দিয়ে আমি গর্ব ফেল। নো, এটা আমি এই কারণে করি যে তুমি যে রাজাকার ব্যাপারটাকে তোমার ফ্যাসিজম কায়েমের একটা হাতিয়ার করছে, এটাকে উল্টায় দেওয়ার জন্য আমি এই জায়গায় গেছি। ফলে 24-এ যে বললো তুমি কি আমি রাজাকার, ওই আসল মুক্তিযোদ্ধা। হ্যাঁ, ব্যাপারটা এমন না যে ওটা আওয়ামী সেন্ট্রিক রাজাকার, মানে রাজাকার মিন করে। ফলে এখন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন কর্তা সত্তার হাজির হলো, এই যে জেনজি জেনারেশন, যে নিজের রক্ত দিয়ে ইতিহাসে তার জায়গা নিল, সে তার বাপদাদের ইতিহাসে ছিল 71-90-এ, তাই না? ফলে এই পুরা সময়ের মধ্যে আমরা সবাই বলতাম কি আই হেট পলিটিক্স জেনারেশনের মধ্যে আছি, এরা আইফোন চালাবে, সারা রাত জায়গা থাকবে, হ্যাঁ, 10টা প্রেম করবে, হ্যাঁ, 3টা তালাক দিবে, এর মধ্যে দিয়ে তো কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ, তো এইটা যে একটা পুরো কালেকটিভ কনসাসনেসের মধ্যে মুক্তির জন্য দাঁড়াইলো বন্দুকের সামনে, এটা তো একটা ঐতিহাসিক, পৃথিবীর ইতিহাসের প্রথম জেনজি রেভলিউশন এটা, বা অভ্যুত্থান এটা। সো এইটার তো একটা ঐতিহাসিক স্বীকৃতি লাগবে আমাদের, এটা ইতিহাসের প্রয়োজনে লাগবে, আগামী দিনের ইতিহাসের প্রয়োজন লাগবে। সেই জন্য ডেফিনেটলি একটা জুলাই ঘোষণাপত্র লাগবে, কিন্তু সেই ঘোষণাপত্রটা কোনো দলীয় ধান্দা বা দলীয় ন্যারেশনকে ফিট করার আয়োজন হইলে হবে না, এটাকে হইতে হবে জাতীয় ঘোষণাপত্র। জুলাই যেরকম সবার নির্দলীয় এবং সর্বদলীয়, মানে জাতীয়। ফলে জুলাই ঘোষণাপত্রের একটা জাতীয় ক্যারেক্টার থাকতে হবে। এটা 5 লাইন হইতে পারে, 5 পাতা হইতে পারে, 2 পাতা হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। এর মধ্যে স্পিরিটটা প্রতিফলিত হইতে হবে। আমরা যেটা করি, আমাদের একটা ভুল ধারণা আছে ইতিহাস সম্পর্কে, মানে আমরা মনে করি সন, তারিখ, ঘটনার নিখুঁত বিবরণ এগুলো হইলেই ইতিহাস হয়ে যায়। নো, এগুলো উপাদান। ইতিহাসের জন্য জরুরি হইল এই স্পিরিটটা এর মধ্যে আছে কিনা।
স্পিডটাকে এটা আমরা কন্টেইন করতে পারি, ধরতে পারতেছি কিনা। তো ফলে জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রে এই স্পিডটাকে ধরতে পারতে হবে, সেটা লিখিত হোক বা অলিখিত হলেও সমস্যা নেই, কিন্তু এই স্পিডটার একটা স্বীকৃতি লাগবে। সেটা যদি না হয় তাহলে যেটা প্রবলেমটা হবে সেটা হলো এই জুলাইটাকে পলিটিক্যাল পার্টি তার মতো করে ব্যবহার করবে, যেটা 71-এর ক্ষেত্রে হচ্ছে। এই পরিণতির দিকে যাবো, ফলে এটা একটা ন্যাশনাল হেরিটেজের জায়গায়, এটা ন্যাশনাল ইমোশন বা স্পিরিটের জায়গায় এটাকে রাখার স্বার্থেই আমাদের জুলাই ঘোষণাপত্র দরকার। তবে একটা কথা, এটা অভ্যুত্থানের পরপরই দিয়ে দেওয়া দরকার ছিল। এটা নাহিদ ইসলাম দাঁড়ায় যদি একটা বক্তব্য দিত এক এক পাতার 1.5 পাতার বা 10 মিনিটের, ওইটাই ঘোষণাপত্র আকারে আমরা মাইনে নিতে পারতাম। এখন পরবর্তী সময় তারাও একটা পার্টি ফর্ম করে ফেলছে, ফলে এখন যদি তারাও এককভাবে দেয়, বলা হবে যে তাহলে এই পার্টির বয়ান আকারে ঘোষণাপত্রটা আসছে। ফলে এটাকে জাতীয় করার ক্ষেত্রে আমি মনে করি এই সরকার একটা দায়িত্ব নিতে পারে। তারা যেভাবে তারা বলতেছেও যে তারা জুলাই সনদ করবে, একটা ইয়ে করবে, তো ফলে এটাকে আমি মনে করি যে একটা জাতীয় হইতে হবে। হ্যাঁ, মানে এটা জামাতের হইলেও হবে না, এনসিপির হইলেও হবে না, বিএনপির হইলেও হবে না, এটা জাতীয় হইতে হবে। এটা খুবই সৌভাগ্যের যে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের কোনো সুশীল সমাজ নাই। কারণ বাংলাদেশের সুশীল সমাজ 100% করাপ্ট। এগুলো কিনতে ডলার লাগে না, টাকা হইলেই কেনা যায়। এই দেশে এখন নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমাদের 1 নাম্বার শর্ত হইলেও বুদ্ধিজীবীদের কোনো কথা শোনা যাবে না। কারণ 54 বছর বয়সের 54 বছরের বুদ্ধিজীবী তার বাই প্রোডাক্ট হলো আওয়ামী ফ্যাসিজম। তার মানে বুদ্ধিজীবীরা এন্টায়ারলি ফেল করছে একটা ন্যাশনাল বিল্ডিং করতে। আপনার ন্যাশনাল একটা ইমাজিন করতে হয় প্রথমত, তাই না? ফলে আপনার মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, হ্যাঁ, এইগুলো শাহবাগী কালচার, এবং এখানে আবার কিছু লোক আপনার কালচারালি শাহবাগী কিন্তু পলিটিক্যালি অ্যান্টি শাহবাগী হয়েছে। ফলে আবার কিছু ভণ্ড লোক শাহবাগে খুব বিপ্লব করতে গেছে। হ্যাঁ, দেখা যাবে যে আপনার টয়লেট করে পানি নেয় না, কিন্তু ইসলামী বিপ্লবের জন্য জীবন দিয়ে দিচ্ছে, তাই না? এই যে আপনার একটা অবস্থা বাংলাদেশে, সেই অবস্থা থেকে আমাদের প্রথম দায়িত্ব হবে কোনো বুদ্ধিজীবীর কথা শোনা যাবে না। প্রয়োজনে নিজেরা বুদ্ধিজীবী হয়ে উঠতে পারে, নাহলে বাদ, এই জিনিস দরকার নেই। হ্যাঁ, বাংলা, কারণ এখানকার বুদ্ধিজীবীদের এটা আওয়ামী ইস্টাবলিশমেন্টের সাথে বুদ্ধিজীবীদের সম্পর্কগুলো দেখেন, এগুলো কত স্যাঁচড়া লেভেলের চোর ছিল, সেগুলো পালাই গেছে আজকে। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে কাউকে মাথায় তুলে নাচার আগে আপনি প্রথমে দেখবেন যে 15 বছরের তার ট্র্যাক রেকর্ডটা, এবং এই অভ্যুত্থানের পরে তার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, মানে সে কি পরিমাণ ফুলছে। তো এই জন্য আমাদের বুদ্ধিজীবিতা এটার দরকার নেই, এটা ফলো করার। আমাদের যেটা দরকার থিওরিটিক্যাল ভায়োলেন্স লাগবে, কারণ আমাদের জাতির কোনো ইতিহাস নেই। আছে কতগুলো ইভেন্ট, 71 বোঝা, 90 বোঝা, 24 বোঝা, এগুলো দিয়ে হবে না। আমাদের একটা ন্যাশনাল হিস্ট্রিওগ্রাফি লাগবে, যেখানে এই ন্যাশনের যে কোনো ধর্মের বর্ণের মানুষ এই যে বাংলাদেশি হিসাবে একটা সিভিলাইজেশনাল আপনার অ্যাপিল বা বলে সিভিলাইজেশনাল আইডেন্টিটিকে সে বিলং করতে পারবে। এটা ট্রান্সন্যাশনালিটির একটা জায়গা, যেটাকে জিয়া রহমান বলছিল সার্বিক জাতীয়তাবাদ। সেটা তো যেমন জিয়া রহমান এটাও বলছিল, যেটা বিএনপির নেতাকর্মীরা এই জাতীয়তাবাদী রাজনীতি জনপ্রিয়, কিন্তু যারা করে তারা এই জিনিসটা বোঝে না। হ্যাঁ, এটা তার লেখার একদম শুরুতেই আছে। তো ফলে আমি বলতেছি আমাদের এখানে এরকম একটা ট্রান্সন্যাশনাল জায়গা থেকে আপনি এখন দেখেন একটা গ্লোবাল কমিউনিটির অংশ আকারে আপনি বাস করেন। আপনারা ধরেন এখন সারা পৃথিবীর একটা ওয়েস্টার্নাইজেশন বা আমেরিকানাইজেশন হয়েছে, তো সেখানে আপনার এরকম একটা ট্রাইবাল ইমোশন, দেশপ্রেম, মরি বাংলা ভাষা বা এই সমস্ত পত্তলিকতার সুযোগ নেই। হ্যাঁ, এগুলো সব চ্যাট জিপিটি এসে মানে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ বা আপনার ভাষার আবেগ এগুলো ওরাই দিচ্ছে আর কি। হ্যাঁ, তো ফলে এই যে একটা ট্রান্সন্যাশনাল নিউ টেকনোলজিক্যাল বাস্তবতার মধ্যে আপনার এই জেনারেশন হাজির হয়েছে, সেখানে আপনার ন্যাশনকে রিইমাজিন করতে পারতে হবে। সেখানে আমাদের ওল্ড বুদ্ধিজীবিতা এটা দিয়ে হবে না। তো আমাদের নতুন বুদ্ধিজীবিতার মধ্যে যেটা হবে, তাহলে আগের যে বুদ্ধিজীবিতার ফেলারটা, এটাকে আপনার একটা ডায়াগনোসিস করতে হবে, এটাকে আপনাকে ক্রিটিক করতে হবে। ক্রিটিক করে আপনাকে নতুন বাস্তবতার মধ্যে দিয়ে আপনার ন্যাশনকে আপনার ইমাজিন করতে পারতে হবে। ফলে আমরা এই জন্য বলতেছি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের যে সূচনা হবে, সেক্ষেত্রে বুদ্ধিভিত্তিকভাবে আমাদের প্রথমত আমরা এই রাষ্ট্রটাকে কেমন দেখতে চাই। এই করাপ্ট ইস্টাবলিশমেন্টের পকেটেই থেকে যাবে আজীবন, বা যেই দল রাজনীতি করবে পরে ক্ষমতায় যে রাষ্ট্রটা তার সম্পত্তি হবে, নাকি আমার সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে এজ এ নাগরিক আকারে, সিটিজেন আকারে। আমার দল কোনোদিন ক্ষমতা না গেলেও আমি এখানে আমার নিরাপত্তা, আমার অধিকার নিয়ে বাঁচতে পারবো কিনা, সে প্রশ্নগুলো এখন সামনে আসছে। এবং সেটা সড়ক আন্দোলন থেকে শুরু করে আপনার এই অভ্যুত্থান, এই সুপ্তভাবে জেনজির মধ্যে কিন্তু এই জিনিসটাই ছিল। ফলে এই জন্য আমি বলতেছি 5 তারিখের পরে আমাদের রাজনীতিটা হবে, রাজনীতিবিদরা কীভাবে থাকবে এ ব্যাপারে আমাদের ফয়সালা করতে হবে। ফয়সালা হইল সহজ, রাজনীতিবিদরা থাকবে পুষ্করিণীতে মাছ যেরকম থাকে পানির নিচে, ওরকম সিটিজেন থাকবে ডমিনেন্ট, ওয়েস্টার্ন মডেল ডেফিনেটলি। কিন্তু আমাদের এখানে হয় কি, রাজনীতিবিদ সবার আগে। হ্যাঁ, তার জন্য প্রোটোকল, তার জন্য আগের সিট, তার জন্য রাস্তা ফাঁকা, তার জন্য বাজারঘাট বন্ধ,
জনদুর্ভোগ, নো, এগুলি চলা যাবে না। নাগরিক, আমার মর্যাদা আগে। তো এইরকম একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের এখানকার যে বুদ্ধিজীবিতা, যেটা একটা কাল্ট পূজার সংস্কৃতি এবং প্রচণ্ড ইগোসেন্ট্রিক, হ্যাঁ, এই বুদ্ধিজীবিতা দিয়ে হবে না। এখানে আইডিয়া নিয়ে কোনো আলাপ নেই। এখানে মূর্খতার অহংকার একটা জাতি আজকে ধ্বংসের চূড়ান্ত লেভেলে চলে গেছে। আর একটা হলো নন পলিটিক্যাল বামপন্থা এবং ফ্যানাটিক ডানপন্থা, এই দুইটার বাইরে একটা ক্রিটিক্যাল ইন্টিমেসির মধ্য দিয়ে, হ্যাঁ, একটা থিওরিটিক্যাল প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে আমাদের একটা ন্যাশন বিল্ডিং প্রজেক্টের মধ্যে আমাদের ঢুকতে পারতে হবে। এই জন্য আমাদের দরকার থিওরিটিক্যাল ভায়োলেন্স। হ্যাঁ, বাংলাদেশের গণতন্ত্রের ধারণা একটা আওয়ামী ধারণা ছিল। বাংলাদেশে জ্ঞানের ধারণার আওয়ামীকরণ করা হয়েছিল এবং এটা এখনো রয়ে গেছে। এখানে বাঙালি জাতীয়তাবাদী যে বয়ানটা, এটা তো বেঙ্গল রেনেসা, যেটা হলো আপনার মানে আপনার ইউরোপীয় কলোনি যে জ্ঞান, সেটা তো ধরেন কলকাতায় ধারণ করা হয়েছে। এবার কলকাতার ওই কলোনিয়াল রুচির সাথে হিন্দুত্ববাদী আপনার মশলা মিশা, হ্যাঁ, গোমূত্র মিশে এটা এমন এক ককটেল দাঁড়াইছে যে এখানে বাঙালি মুসলমানকে তো কোনো মানুষই মনে করা হয়নি। তো হলো ওই ন্যারেশনটার একটা শিকারে পরিণত হয়েছে বাংলাদেশের এন্টার শিল্প সাহিত্য বুদ্ধিজীবিতা। ফলে এই জন্য আমি বলতেছি, আমাদের এই প্যাগান কালচারের বাইরে আমাদের যে আব্রাহামিক স্পিরিট বা কমন আইডেন্টিটি, গ্লোবাল আইডেন্টিটি, সেখানে দাঁড়াইয়া আমরা সারা দুনিয়ার সাথে সম্পর্ক করতে, জ্ঞানগতভাবে সম্পর্ক করতে হবে। আপনি দেখেন থার্ড ওয়ার্ল্ডের একটা দেশ, আপনি, হ্যাঁ, আপনি চাইলেই টেকনোলজিক্যালি ইকোনমিক্যালি রাতারাতি উন্নতি করতে পারবেন না, কিন্তু আপনি যেটা পারবেন ইন্টেলেকচুয়ালি আপনার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার যোগ্যতা খুব দ্রুত আপনি অর্জন করতে পারবেন। 10-20 বছর এটা সম্ভব করা। সো আপনার আজকে আপনার বাংলাদেশকে গ্লোবালি রিপ্রেজেন্ট করে এরকম ইন্টেলেকচুয়াল আছে? আপনার একটা অরুন্ধতী রায় আছে, আপনার নম চমস্কি আছে, আপনার পঙ্কজ মিশ্র আছে, না আপনার কি আছে? প্রচুর সহসভাপতি, হ্যাঁ, আর সহমত ভাই, প্রচুর বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটা 2 পয়সা দাম নাই। গ্লোবাল একাডেমিয়াতে আপনাকে পাত্তা দেয় কেউ? ফলে গ্লোবাল নলেজ ইন্ডাস্ট্রিতে আপনার কন্ট্রিবিউশন কি? জিরো। আপনি আপনার অভিবাসী কি ওই লেভেলের ক্যাপাবল পাকিস্তানি বা ইন্ডিয়ানরা যেভাবে? নো, আছে খুব কম, কিন্তু একটা হিউজ জনগোষ্ঠীর দেশ। আমি তো মনে করি আপনার 30,000 বড় আপনার মানে 30,000 লোক কমপক্ষে সারা দুনিয়ার একাডেমিতে ডমিনেট করা দরকার ছিল। বাঙালি 30টা পাবেন খুঁজে। সায়েন্সে কিছু লোকজন আছে, কিন্তু বাকি এরিয়াতে। ফলে তার মানে কি, তাহলে আপনি এই বাঙালি জাতীয়তাবাদী প্রগতিশীলতা এবং রাবীন্দ্রিক ফ্যানাটিসিজমের মধ্যে দিয়ে এমন একটা ন্যারেশনের মধ্যে আপনাকে রেখে দেওয়া হয়েছে যে আপনি কোনোদিনও জাতিগতভাবে এমন জায়গায় একটা বিকাশের জায়গায় যান নাই যাতে সারা দুনিয়ার লোক আপনাকে রেসপেক্ট করতে পারে, জ্ঞানগতভাবে রেসপেক্ট করে না। আপনি এখানে একটা, এই জন্য ঢাকাকে আমি বলি সাবলেট কলোনিয়ালিজম। ইউরোপের কলোনি কলকাতা, কলকাতা কলোনি ঢাকা। অথচ এটা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদ দিল্লির কাছে পরাজিত একটা সত্য। ঢাকা যদি এই জন্য ঢাকা যদি একটা গ্লোবাল টেস্টের মধ্যে দিয়ে বিকশিত হয়, তাহলে কলকাতা অলসো ঢাকার দিকে তাকাইতে হবে। তার বাজার, তার লিটারি, কারণ সে তো ধরো হিন্দি ইংরেজির আগ্রাসনে ধরেন তার একটা ভয়াবহ অবস্থা। তো এই জন্য আমাদের সামনে একটা অ্যাট দ্য সেম টাইম এইটাকে যদি আমরা রিয়েলাইজ করতে পারি যে আমাদের শুধু আমরা একটা কমিউনিটি হিসেবে একটা রাষ্ট্র পাইছি, কিন্তু আমরা গ্লোবালি জ্ঞানগতভাবে, কালচারালি, ফিলোসফিক্যালি নিজেদেরকে ওই জায়গায় তো নিতে পারি নাই। হ্যাঁ, আমরা মনে করছি কলকাতার একটা বড় লেখকের মতো নকল করে লিখলে আমি জাতীয় লেখক হয়ে যাব। হ্যাঁ, আমার স্ট্যান্ডার্ড ছিল দেশ পত্রিকায় লিখলে জীবন ধন্য। ওর কোনো ধারণা নাই যে ওর লেখা, ওর ইন্টারভিউ কেন গার্ডিয়ান পত্রিকায় ছাপা হবে না, নিউ ইয়র্ক টাইমস কেন তাকে ধরবে না, বা ফরাসিতে তার লেখা কেন অনুবাদ হবে না, কোরিয়ান জাপানি ভাষায় কেন তার চিন্তা ট্রান্সলেট হবে না। বাংলাদেশের একটা ইন্টেলেকচুয়াল দেখেন, গ্লোবাল বাদ দিলাম, সাউথ এশিয়াতে গুরুত্ব দিয়ে পড়া হয়, গুরুত্বপূর্ণ মনে করা হয়। ও জনপ্রিয় গুরুত্বপূর্ণ হলে ওর বউ বা বান্ধবীর কাছে। তো এ দিয়ে হবে? এত নার্সিসিস্ট, অশিক্ষিত, হ্যাঁ, লোক ক্লেম করছে জাতীয় বুদ্ধিজীবী, সেটা দিতে হবে না। আপনার ন্যাশনকে রিপ্রেজেন্ট করার মতো কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে, সেটা তো আপনি প্রডিউস করেন না। কারণ বেশিরভাগ সোর বাটপার। শিল্প, সাহিত্য, কালচার, আর্ট, এগুলোর সাথে একটা হলিনেস, পবিত্র স্পিরিচুয়ালিটি সম্পর্ক আছে। করাপ্ট লুক দিয়ে এটা হবে না। সো এই জন্য আপনাকে এটা পুরো প্রজেকশনটা নতুনভাবে, এটা মানে শুরুর থেকে আরম্ভ করতে হবে। একদম মানে শুরু থেকে নতুন করে আনলার্ন করে আবার রিলার্ন করে তারপরে শুরু করতে হবে। পুরো কোর্সটাকে আপনাকে নতুন করে সাজাইতে হবে। আর মিডিয়া ক্ষেত্রে, হ্যাঁ, এই লম্বা লাপটার ক্ষেত্রে মিডিয়া এই ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে জাতিগত মূর্খতাকে চর্চা করার জন্য। আপনি ধরেন অমুক আলো তমুক স্টারের যে বলো, হ্যাঁ, আপনি এগুলো পড়তে পারলে মানে জাতি উঠে গেলাম, তাদের একটা ইভেন্টে হাজির হতে পারলে মানে জীবন ধন্য। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে দিয়ে আপনার কোয়ালিটি কী হচ্ছে? আপনি একটা কলকাতার দাসে পরিণত হচ্ছে।
ফলে আপনার সেলফকে বিকশিত হওয়ার যে সুযোগ দেওয়া হয়নি, তার জন্য এখানে প্রথম দায়ী হলো আমাদের মিডিয়া। কারণ আমাদের মিডিয়াগুলো পার্টিকুলার ইডিওলজির প্রচার যন্ত্রের ভূমিকা পালন করছে। তারা তাদের মধ্যে কোনো ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেনি। মিডিয়া নিজে যে সংস্কৃতি এখানে পালন করে সেটা একটা আওয়ামী সংস্কৃতি। আমাদের এখানকার মিডিয়ার দৃষ্টিভঙ্গি যেটা একটা ইসলাম বিদ্বেষী দৃষ্টিভঙ্গি, মোটা দাগে, ব্যতিক্রম ডেফিনেটলি আছে, কিন্তু বলছি মোটা দাগে ন্যারেশনটা যেটা, তো সেই জায়গার থেকে টোটালি ডেমোক্রেটিক কালচার বিকশিত করার মতো কোনো মিডিয়া তো আপনি গড়ে তুলতে পারেন। ফলে এখন যদি একদম মালিকানা ছিল ধরেন আওয়ামী লীগের হাতে, এখন সেটা বিএনপির হাতে চলে গেলে এই জিনিস চেঞ্জ হয়ে যাবে তা না। এটার জন্য চেঞ্জ হওয়ার জন্য মিডিয়া কালচারটা আপনার চেঞ্জ করতে পারতে হবে। তার জন্য এখানে ক্যাপাবল লোক দরকার, অনেস্ট লোক দরকার, যারা এই কাউন্টার কালচারাল পলিটিক্সটা লিড দিতে পারবে, সেইটার আয়োজন শুরু করা দরকার। দেখেন আজকে আমরা যখন আবার এই প্রশ্নটা তুললেন, এমন একটা জায়গায় তুললেন যখন ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে, এবং এই যুদ্ধের একটা মিলিটারি পার্সপেক্টিভ আছে, একটা সিকিউরিটি পার্সপেক্টিভ আছে, আর একটা কিন্তু সিভিলাইজেশনাল পার্সপেক্টিভ আছে। তো সেই সিভিলাইজেশনাল পার্সপেক্টিভ যদি আপনি চিন্তা করেন, তো সেখানে আপনি দেখেন আমরা এখনো পর্যন্ত যে জগৎটাতে আছি সেটা হলো আপনার ডেমোক্রেসি। ডেমোক্রেসি কীভাবে আসছে? এটা তো আপনার ক্রিশ্চিয়ানিটির একটা লিবারেল ভার্সন বলতে পারেন আপনি। মানে তার যে স্পিরিট, ভ্যালুস, এগুলোর সাথে খ্রিস্টানিটি, এটা সবাই জানে। তো ফলে সেখানে তো আমরা এখনো পর্যন্ত ইসলামের জগতে ঢুকতেই পারি না। ইসলামের জগতে ঢুকতে পারি, কারণ ইসলাম একটা উদাহরণ দেই কীভাবে ইসলামের জগতে আমরা ঢুকতে পারি না। ধরেন আপনি সম্পত্তির ধারণা কী? ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে মানুষের মানে শ্রমের উদ্বৃত্ত, তাই না? ক্যাপিটালকে এভাবে দেখা হয়। ইসলামে সম্পত্তি কী দেখা হয়? নিয়ামত। এখন যেটা নিয়ামত, আল্লাহর নিয়ামত, সেটা কি কোনো ব্যক্তি দখল করতে পারে? অন্য ব্যক্তিকে না দিয়ে সে নিজে খায় ফেলতে পারে পুরাটা? পারে না। তাহলে নিয়ামতের ডিস্ট্রিবিউশনটার মধ্যে একটা ইনসাফ থাকতে হবে, তাই না? তো ফলে আপনার এই জগতে কি আমরা প্রবেশ করতে পারছি? এখনও প্রবেশ করতে পারি না। কারণ এখনও ধরেন অনেক এনলাইটেন ক্যাপিটালিজমের ভেতরের থাকা লোকজনও কিন্তু বলতেছে এই সিভিলাইজেশন সেলফ ডিস্ট্রাকটিভ সিভিলাইজেশন, এটার কোনো ভবিষ্যৎ নেই। এবং আমি মনে করি ওয়ার্ল্ড আফটার গাজা, যেটা পঙ্কজ মিশ্র লিখতেছে, গাজা যুদ্ধের পরে এই সিভিলাইজেশন তো গণহত্যাকারী সিভিলাইজেশন, চারদিকে লাশের গন্ধ, এখানে তো কোনো ইনসাফ নাই। তো সেখানে আমি এই জন্যই বলছিলাম নেক্সট সিভিলাইজেশন এটা ইসলামী সিভিলাইজেশন। এখন সেটা ফিলোসফিক্যালি আপনি ইসলামের একটা ইউনিভার্সাল ভ্যালুস কীভাবে বের করবেন সেটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। হ্যাঁ, কিন্তু আমি বলছি ইনহারেন্টলি এই ক্রিশ্চিয়ানিটির লিবারেল মডার্ন ন্যাশনাল স্টেটের সর্বোচ্চ বিকাশ এবং তার যে আপনার নিপীড়ন বা সাপ্রেসিভ রূপটা, এটা তো আমরা দেখে ফেলছি। ফলে কমিউনিটি অর্থে ইনসাফ বেসড একটা সোসাইটির জন্য বা দুনিয়ার জন্য ইসলামের অনেকগুলো অ্যাপিল আছে যেগুলো এখনও রিভিল করা হয়নি। ইসলামের মধ্যে তো আপনার রেসিজমের প্রবলেম নাই, সম্পত্তির, আমি বলবো ক্যাপিটালিজমের বাইরের একটা জগতে যদি আপনি যাইতে চান, হ্যাঁ, সেইটা এবং উইথ স্পিরিচুয়াল হেলথ, হ্যাঁ, স্পিরিচুয়াল স্পিরিট ধরে, তো সেক্ষেত্রে ইসলাম এটা নেক্সট সিভিলাইজেশন, সেই দিক থেকে আমি বলছিলাম। দেখেন অভ্যুত্থানের পরে একটা ক্যাওটিক সিচুয়েশন থাকবে, এটা নিয়ে কথা বলার কিছু না, এটা স্বাভাবিক। কিন্তু কথা হলে ক্যাওটিক সিচুয়েশনটা থেকে আউটকামটা আমরা কী বের করে আনতেছি, সেই জায়গায় একটু হতাশা আছে। আমাদের আউটকাম খুব বাজে। আমাদের 5 তারিখের পরে যে রাজনীতিটা করার কথা ছিল, রাজনীতিবিদদের যেভাবে পলিটিক্সটাকে শেপ দেওয়ার দরকার ছিল, সেটা তো আমরা দিতে পারছি না। আমরা বলে বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় পৌঁছানোর পরে। কিন্তু না, আপনি প্রত্যেকেই যার যার মতো করে আওয়ামী খাসিলত আপনার অর্জন করার প্রতিযোগিতায় নামছে, সেটা তো হবে না। আওয়ামী লীগ দল আকারে বলতেছি না, নফসানিয়াত আকারে আমি যখন বলি কথাটা, তাই না? তো সেক্ষেত্রে আপনি এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় সবার যাইতে হবে, একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকেও যাইতে হবে, একটা আওয়ামী সমর্থককেও যাইতে হবে, হ্যাঁ। ফলে আপনার টোটাল সমাজের তো একটা পলিটিসাইজেশন লাগবে, পলিটিক্যাল। আমাদের সমাজ পলিটিক্যাল না, আমাদের সমাজ হলো দল প্রবণ, দলাদলি করতে উস্তাদ আমরা। পলিটিক্যাল হলে আওয়ামী লীগের জন্মই হইতো না বাংলাদেশে, হ্যাঁ। পলিটিক্স এবং আওয়ামী লীগ ডিফারেন্ট জিনিস। তো এই দেশের মানুষ রাজনীতি সচেতন, বোগাস কথাবার্তা। কিসের রাজনীতি সচেতন? রাজনীতি সচেতন হলে অভ্যুত্থানের পরে আপনি গণতন্ত্রের পথে হাঁটবেন। নির্বাচন নিয়ে কথা বলতে হবে কেন? আপনি নির্বাচনটা কত প্রপার করবেন, কত উন্নত করবেন, সেগুলো নিয়ে কাজ করবেন আপনি। নির্বাচন নিয়ে আলাপ কিসের আপনার? এগুলোকে রাজনীতির লক্ষণ নাকি? তো ফলে আপনার মানে এগুলো তো মানে কি বলবো, যে মেজাজ ঠিক রাখা মুশকিল আর কি, এই ধরনের স্টুপিডিটি দেখতে দেখতে। তো আপনার দেখেন বাংলাদেশে
রাষ্ট্র বা স্টেট কথাটা যখন বলি আমরা, এটা হলো একটা বাই নেচার এটা একটা লিবারাল সেকুলার এন্টিটির কথা বলি আমরা। সেখানে ভিন্নতা সহ ঐক্যমতের একটা পরিবেশ থাকতে হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেকুলারিজম বা প্রগতিশীলতা এটা যেহেতু ফ্যাসিবাদের সাথে লিঙ্ক হয়ে ফ্যাসিবাদের সাথে মিলে এখানে এটা একটা দানবীয় বিকাশ হয়েছে, ফলে এটার কোনো ভবিষ্যৎ নেই, এটার প্রতি মানুষের আর কোনো আস্থা নাই। তো এই জন্য বাংলাদেশে অসাম্প্রদায়িকতা বা প্রগতিশীলতা এগুলো আমাদের কোনো ডেস্টিনি হইতে পারে না। এগুলো আমাদের হলো ফাংশনাল অবস্থান। যেমন আপনি যাবেন আপনি যাবেন ধরেন খুলনা বা রাজশাহী, কিন্তু আপনি ট্রেনে যাবেন, যাইতে হবে আগে আপনার কমলাপুর। তো কমলাপুর আপনার গন্তব্য না, কমলাপুর আপনার স্টেশন। ফলে এখানে সেকুলারিটি আমাদের গন্তব্য না, সেকুলারিটি আমাদের স্টেশন। আমরা যাব একটা ইনসাফ ভিত্তিক, যে এতক্ষণ যে আলোচনা করলাম, একটা সোসাইটি তৈরি করবো, এবং একটা সোসাইটি যেটা গ্লোবালি আমাদের রিপ্রেজেন্ট করবে, আমাদের উন্নত জাতিগোষ্ঠী হিসাবে, জনগোষ্ঠী হিসাবে আমাদের মর্যাদাকে সমুন্নত করবে। তার জন্য জ্ঞানগতভাবে, স্পিরিচুয়ালি বলেন, আপনার কালচারালি বলেন, আমাদের এমন একটা জায়গায় যাইতে হবে যার জন্য এটা, এবং স্পিরিচুয়ালিটি বা কালচার বা উন্নত রকম চিন্তা এগুলো ডেরাইভ ফ্রম ফাউন্ডেশনাল আইডিওলজি। এবং আমাদের ফাউন্ডেশনাল আইডিওলজি আব্রাহামিক রিলিজনের সর্বশেষ ধারা ইসলাম। ফলে ইসলামের একটা ইউনিভার্সাল ভ্যালুজ থেকে এটা আসতে হবে। ক্রিশ্চিয়ানিটি, হিন্দু, তারাও এর পার্ট আকারে থাকবে, তাদের সাথে নিয়ে তারা অবস্থান করবে। যেমন ইউরোপে যেরকম একজন নাস্তিক থাকে, কিন্তু সে থাকে কিভাবে, একটা ইউরোপীয় বা ক্রিশ্চিয়ান নাস্তিক আকারে থাকে, তা আপনার এখানেও থাকবে। ফলে এখানে ওইরকম একটা ইউনিভার্সাল ভ্যালু বেস সোসাইটির দার্শনিক ভিত্তি আমাদের নির্মাণ করতে পারতে হবে। তো সেটা করার জন্য আমি বলতেছি আমাদের এখানকার যে ফাংশনাল অবস্থা, একটা স্ট্যাবিলিটি আনা বা রাষ্ট্র, এটা আমাদের অবস্থানের জন্য, এটা আমাদের হলো কি বলে ইউটিলিটিয়ান, বা এটা আমাদের বাস্তব অবস্থার জন্য দরকার, কিন্তু এটা আমাদের গন্তব্য না। ফলে আমাদের আগে হলো কমলাপুর পৌঁছাইতে হবে খুলনা রাজশাহী যাওয়ার জন্য যেরকম। ফলে আপনার ওই জায়গায় যাওয়ার জন্য, ওইরকম একটা নেশন বিল্ড আপের জন্য রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং জেনজি জেনারেশন অভ্যুত্থানে সবাইকে মিলে এরকম একটা স্ট্যাবিলিটির মধ্যে আগে আসতে হবে, ওই কমলাপুরে পৌঁছানোর মতো আর কি। তারপরে দেন আপনার ওই গন্তব্যে যাওয়ার প্রজেকশনটা নিতে পারতে হবে। সেটা আপনি যদি লম্বা সময় ধরে করতে পারেন তাহলে ন্যাশনাল বিল্ডিং সহজ হবে, যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি।